কনফার্ম করব, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা লোকাল লিস্টিং, সেটা আপনার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, হোয়াটএভার ইট ইজ। এবার এটাকে আমার মার্কেটিং কিভাবে করব? যেমন আপনার যদি একটা অ্যাপ থাকে, সুবিধা হচ্ছে আপনি এই অ্যাপ মার্কেটিং করতে পারেন। অ্যাপ মার্কেটিং নিয়ে আমাদের একটা আলাদা সার্টিফিকেট কোর্স থাকবে, সেটা হয়তো আমরা এই কোর্সটা শেষ করার পর সেসব নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপ মার্কেটিং আপনার একটা অ্যাপ থাকলে আপনি অ্যাপ মার্কেটিং করতে পারেন, ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইট মার্কেটিং করবেন, মানে সে ওয়েবসাইট অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবেন। দেন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, সেটা কিভাবে অনেক বেশি মানুষের কাছে আপনি পৌঁছাবেন। সো মার্কেটিং ইওর অনলাইন প্রেজেন্স, সাম ট্রাইড অ্যান্ড টেস্টেড অনলাইন মার্কেটিং অ্যাভিনিউ, যেগুলো ইতিমধ্যেই প্রমাণিত পরীক্ষিত অনলাইন মার্কেটিং অ্যাভিনিউ, সেগুলো সম্পর্কে আমরা এই লেসনে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে সার্চ ইঞ্জিনস। এটা হচ্ছে খুব পরীক্ষিত একটা অনলাইন মার্কেটিং অ্যাভিনিউ। আদার ওয়েবসাইটস, এই যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন ব্যানার অ্যাড, এটার আরেকটা নাম হচ্ছে ডিসপ্লে অ্যাড। দেন সোশ্যাল মিডিয়া খুবই প্রমাণিত একটা অনলাইন মার্কেটিং অ্যাভিনিউ। দেন ইমেল, ওয়ান অফ দি মোস্ট ইফেক্টিভ অনলাইন মার্কেটিং ওয়েপন। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং অনেক সেন্সিটিভ। এতে আপনার বিজনেস যেমন বাড়বে, এতে আপনার বিজনেস নষ্ট হবে যদি আপনি ঠিকভাবে সেটা করতে না পারেন। এজন্য খুবই কেয়ারফুল থাকতে হবে ইমেল মার্কেটিংয়ের বেলায়। ইমেল মার্কেটিং অনেক টাফ। আমরা ইমেল মার্কেটিংকে যত সহজ মনে করি, ইমেল মার্কেটিং আপনার ধারণার চেয়েও কঠিন। Let's start with search engines. When people type something relevant to your business in a search engine, আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন সেটা হেলথ অ্যান্ড বিউটি হতে পারে। সো মানুষ যখন হেলথ বা বিউটি রিলেটেড কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তখন কি হবে? সার্চ ইঞ্জিন উইল শো ইউর বিজনেস ইন দ্য সার্চ রেজাল্টস। সো কেউ হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট বা এরকম কিছু রিলেটেড কিছু যখন সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে সার্চ করবে, তখন একটা সার্চ রেজাল্টস পেজ আসবে, যেখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এগুলোকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজেস বা সংক্ষেপে সার্ভস। দেয়ার আর 2 মেইন ওয়েজ ইউ ক্যান ইউজ সার্চ ইঞ্জিনস। এখন এই সার্চ ইঞ্জিনে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন, সেটার 2টা অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সার্চ ইঞ্জিনের পার্সপেক্টিভ থেকে আমরা হয়তো অর্গ্যানিক বলতে পারি। অর্গ্যানিক এই জন্য বলতেছি যে সার্চ ইঞ্জিন এটার জন্য কোনো পয়সা নেয় না, মানে এসইওর বেলায় আপনার সার্চ ইঞ্জিনকে কোনো পয়সা দিতে হবে না, এই জন্য এটাকে আমরা বলতেছি অর্গ্যানিক অর আনপেইড। কিন্তু আপনার কিন্তু এই সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের বেলায়ও বাজেট করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ নট ফ্রি লাঞ্চ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা। সো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে আপনার পয়সা লাগবে। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যেমন ব্যাকলিঙ্ক, মানে আপনার কন্টেন্ট মার্কেটিং। সো এটা ফ্রি না, এটার জন্য কিন্তু আপনার বাজেট করতে হবে। কিন্তু সেই এসইওর বেলায় সার্চ ইঞ্জিনকে আপনার পয়সা দিতে হবে না। দেন এসইএম, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটা বেসিক্যালি পেইড অ্যাডভার্টাইজিং। এখন সেটাকে আমরা পেইড বলতেছি এই কারণ সেটার জন্য আপনার সরাসরি সার্চ ইঞ্জিনকে পয়সা দেওয়া লাগতেছে, মানে সার্চ ইঞ্জিন সেটার জন্য পয়সা নিচ্ছে, সেজন্য আমরা সেটাকে পেইড অ্যাডভার্টাইজিং বলতেছি বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। বাট ইন এ সেন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও কিন্তু মার্কেটিং এর মধ্যে পড়ে, কারণ মার্কেটিং এর আসলে অনেকগুলো ডেফিনেশন আছে। আপনি এখন যদি গুগল করেন, আপনি কয়েক ডজন ডেফিনেশন পাবেন মার্কেটিংয়ের। বাট মার্কেটিংয়ের খুব এফেক্টিভ একটা ডেফিনেশন দিয়েছেন জনাথন বেকার, হু ইজ বেসিক্যালি দ্য চিফ মার্কেটিং অফিসার অফ এসএপি। উনি খুব দারুণ একটা ডেফিনেশন দিয়েছেন মার্কেটিংয়ের। উনি বলছে যে মার্কেটিং হচ্ছে আপনার পুরো অর্গানাইজেশনটাকে কাস্টমার ফোকাসড রাখা। মানে মার্কেটিং ডিপার্টমেন্টের মূল কাজ হচ্ছে অর্গানাইজেশনকে কাস্টমার কেন্দ্রিক রাখা। এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। যেমন আপনার যাবতীয় বিজনেস অ্যাক্টিভিটিস, আপনি যেমন প্রোডাক্ট তৈরি করবেন, সেটা কিন্তু ইঞ্জিনিয়াররা প্রোডাক্ট তৈরি করতেছে আইফোন, কিন্তু আইফোন তৈরি করার সময় ইঞ্জিনিয়ারদের মাথায় রাখতে হবে যে আমার কাস্টমার কি চায়। আমার কাস্টমারের কাছে যেটা ইম্পর্টেন্ট না, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত না। সো যাবতীয় কার্যক্রম, মানে আপনার বিজনেসের A to Z, আপনার বিজনেসের যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের কাজ হবে বাজেট তৈরি করা, কিন্তু বাজেট তৈরি করার সময় আপনার প্ল্যান মাথায় রাখতে হবে কিন্তু কাস্টমারকে, যে কাস্টমারের কাছে যেটা ইম্পর্টেন্ট সেখানে আপনার বাজেট বেশি করতে হবে। কাস্টমারের কাছে যেটা ইম্পর্টেন্ট না, সে জায়গায় বাজেট বাড়ায় লাভ নেই। এজন্য মানে আপনার বিজনেসের যাবতীয় কার্যক্রম কাস্টমার কেন্দ্রিক রাখা, এটার নাম হচ্ছে মার্কেটিং। সো আমরা এসইও যখন বলবো, তখন সেই অর্থে এসইওটাও কিন্তু মার্কেটিং, কারণ সেক্ষেত্রেও কিন্তু আমার ওই যে কিওয়ার্ড রিসার্চ করা, কন্টেন্ট ক্রিয়েট করা, কন্টেন্ট প্রমোট করা, সব কিছুর ক্ষেত্রে আমার কিন্তু কাস্টমারকে মাথায় রাখতে হচ্ছে। কাস্টমার
যে কিওয়ার্ড যে সার্চ টার্মে সার্চ করে আমাকে কিন্তু সেই কিওয়ার্ড অনুযায়ী আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো তার মানে কি, আমাকে কাস্টমারকে মাথায় রাখতে হচ্ছে সর্বাবস্থায়। সো এসইও এবং এসইএম এর মধ্যে পার্থক্য কি? এসইও ইজ অল অ্যাবাউট গেটিং ইউর সাইট ইন ফ্রন্ট অফ দ্য রাইট পিপল হু আর সার্চিং ফর ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে মানুষটা অনলাইনে আপনার প্রোডাক্ট সার্চ করতেছে, বা আপনি যে ধরনের সার্ভিস সেল করেন এরকম কোনো একটা সার্ভিস সে সার্চ করতেছে, যে সে হয়তো এয়ারলাইন্স বা এয়ার টিকিট এরকম কিছু একটা লেখা, মানে সে এয়ারলাইন্সের টিকিট কিনবে, এখন সে সার্চ করতেছে যে মোস্ট পপুলার এয়ারলাইন্স, তখন আপনি বুঝতেছেন যে সে হয়তো এয়ার টিকিট কিনবে, যে কারণে বা সে কোথাও ঘুরতে যাবে, সে প্ল্যান করতেছে। সো তখন আপনার তার সামনে যাতে আপনার কন্টেন্টটা যায়, আপনার ওয়েবসাইট সেখানে আপনার বিজনেস ডিটেইল আছে। দ্য প্র্যাকটিস অফ মেকিং চেঞ্জেস। এখন এসইও নিয়ে আমরা আগের সেশনে সামান্য একটু আলোচনা করেছি, পরে আমরা এসইও নিয়ে আরও ডিটেইল কথা বলবো। এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের গাইডলাইন অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করা। সার্চ ইঞ্জিন আপনাকে বলে দিচ্ছে, এখন সার্চ ইঞ্জিন যে গাইডলাইন দিচ্ছে সেটা কিন্তু কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী গাইডলাইন দিচ্ছে, কারণ সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কাস্টমারকে তার চাহিদা অনুযায়ী কন্টেন্ট সার্ভ করা। এখন কাস্টমার কি চাচ্ছে সেটা সার্চ ইঞ্জিন আপনাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে কাস্টমারের ওয়ান্ট। সো তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট করার সময় এই অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করবা। সো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, সার্চ ইঞ্জিন আপনাকে কিছু ডেটা দিবে যে তোমার ওয়েবসাইটের এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। সো সেই জায়গাগুলোতে চেঞ্জ আনা, সেই জায়গাগুলোকে আরও ইমপ্রুভ করা, সে অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করা, সেই গাইডলাইন অনুযায়ী কন্টেন্ট প্রমোট করা, সেগুলো হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনের বেস্ট ইউজ। সো ইমপ্রুভ ভিজিবিলিটি ইন দ্য অর্গ্যানিক অর আনপেইড সার্চ রেজাল্টস। কোয়ালিটি কন্টেন্ট যদি হয় তাহলে সেটা সার্চ ইঞ্জিন প্রমোট করবে, আপনার সার্চ ইঞ্জিনকে সেজন্য পয়সা দিতে হবে না, কারণ সার্চ ইঞ্জিন নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে না। তাহলে সার্চ ইঞ্জিন যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে সেটা কিন্তু আপনার কন্টেন্টের উপরে বেস করে। সো আপনার কন্টেন্টকে রিওয়ার্ড দিতে হবে, নাহলে সার্চ ইঞ্জিন কিন্তু গায়েব হয়ে যাবে। সার্চ ইঞ্জিন গুগল ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, মানুষ সেগুলোর নামও জানে না। এর কারণ হচ্ছে সেটা হচ্ছে তারা গুগলের মতো কোয়ালিটি কন্টেন্ট সার্ভ করতে পারে না। সেগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেল আলোচনা করব, সার্চ ইঞ্জিন মেকানিজম নিয়ে, যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিনের ইন্টারেস্টটা কী। তখন আপনি বুঝতে পারবেন যে সার্চ ইঞ্জিন আসলে আপনার শত্রু না, সার্চ ইঞ্জিন আপনাকে গাইডলাইন দিচ্ছে যাতে আপনি আরও বেটার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি বেটার বিজনেস করতে পারেন। কিন্তু এই সার্চ ইঞ্জিনের কথা বেশিরভাগ মানুষ শুনে না। আমাদের দেশে বিশেষ করে এসইও মানে মনে করে যে কিভাবে আমি গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন এগুলোকে বিট করব, কিভাবে গুগলের চোখ ফাঁকি দেওয়া যায়, সেটা কিন্তু এসইও না, তাই না? সেগুলো হচ্ছে অনেকটা ডিজিটাল ক্রাইম, আমি আগে আলোচনা করেছি। সো এসইএম অন দি আদার হ্যান্ড ইজ হোয়েন বিজনেস পে টু অ্যাডভার্টাইজ। এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যে আমি সরাসরি সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেব, যেমন পত্রিকার পাতায় বিজ্ঞাপন দেওয়ার মতো। আমি একটা কোয়ালিটি কন্টেন্ট যদি ক্রিয়েট করি, আমি একটা ভালো আর্টিকেল লিখলে সেটা কিন্তু পত্রিকা ফ্রি ছাপাবে, বরং সেটার জন্য পত্রিকা আমাকে কিছু সম্মানীয় দিতে পারে। কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমার আর্টিকেলটা অত ভালো হয় নাই, পত্রিকা আমাকে সম্মানী দেওয়ার মতো বা আমার আর্টিকেল ছাপানোর মতো অতখানি রেপুটেড কলামিস্ট আমি না, তাহলে আমি কি করতে পারি? আমি পত্রিকা একটা অ্যাড দিতে পারি। আমি যদি একটা ভালো বই লেখি, সে বইটা যদি নোবেল পুরস্কার পায়, তাহলে আমার পত্রিকাকে ডেকে বলতে হবে না পত্রিকায় আমার বই নিয়ে লিখবে। কিন্তু এখন যেহেতু আমি সেই মানের বই লিখতে পারি নাই, আমার বই নিয়ে পত্রিকায় হেডলাইন করার মতো এখনো কিছু হয় নাই, তাহলে আমি আমার বইয়ের বিজ্ঞাপন দিতে পারি পত্রিকায়। তাহলে অন্তত পত্রিকার পাতায় আমার বইয়ের বিজ্ঞাপনটা আসলো এবং মানুষ সেখান থেকে আমার বই সম্পর্কে জানলো, যদিও মানুষ সেটা বুঝতে পারবে যে এটা বিজ্ঞাপন। অর্গ্যানিকের একটা আলাদা ভ্যালু আছে। অর্গ্যানিক ওয়েতে আপনি যখন পত্রিকায় হেডলাইন হবেন, বাট সেটার জন্য অনেক বড় কিছু করতে হবে। সেটার জন্য আপনাকে সিআইপি হইতে হবে বা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হতে হবে, আপনাকে হয়তো একটা নোবেল পুরস্কার পাইতে হবে, বা সাকিব আল হাসানের মতো আপনি যদি একটা সেঞ্চুরি করতে পারেন তাহলে হয়তো পত্রিকার পাতায় আপনার খবর ছাপাবে, কিন্তু আদারওয়াইজ আপনাকে অ্যাড দিতে হবে। সো মোস্ট সার্চ ইঞ্জিনস ইউজ অ্যান অকশন সিস্টেম। সার্চ ইঞ্জিন মার্কেটিং যখন আমরা বলবো, সার্চ ইঞ্জিনে সেটা কিভাবে হয়? সার্চ ইঞ্জিন এটা অকশন হয় বেশিরভাগ। সার্চ ইঞ্জিন মানে এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং যখন আমরা বলবো, এখানে একটা কনফিউশন আছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে বিজ্ঞাপন দেয়,
অর্থাৎ আপনি কোনো কিছু সার্চ করার পরে যে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজটা আসতেছে, যেখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে উপর দিয়ে কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক থাকে, 2টা বা 3টা, এগুলো হচ্ছে অ্যাড। সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, সেটা হচ্ছে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। বাট কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন, তখন আপনি আর সার্চ ইঞ্জিনে নাই, আপনি সে ওয়েবসাইটে চলে গেলেন। সে ওয়েবসাইটে আবার কিছু বিজ্ঞাপন দেয়া থাকে, সেগুলোকে বলে ডিসপ্লে অ্যাড। সো সেগুলো কিন্তু আবার এসইএম এর মধ্যে পড়ে না। এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে বিজ্ঞাপন দেয়, সে পয়সাটা গুগল পায়। কিন্তু আরেকটা ওয়েবসাইটে যখন আমি যাচ্ছি, সে ওয়েবসাইটে যে বিজ্ঞাপন, সে বিজ্ঞাপনের পয়সা পাবে ওই ওয়েবসাইট ওনার। এখন সে ওয়েবসাইট ওনার যদি আবার গুগলের সাথে পার্টনারশিপে যায়, তখন গুগল কিছু পয়সা পাবে, সে ওয়েবসাইট ওনারও কিছু পয়সা পাবে। সেটা গুগলের সাথে পার্টনারশিপ প্রোগ্রাম থাকে ওয়েবসাইটগুলোর, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমাদের দেশে অনেকে ওয়েবসাইট বিল্ড করে এবং তারা গুগলের সাথে পার্টনারশিপ করে, সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে যে বিজ্ঞাপন, সেটার যে অপশনটা হবে, সেখানে বিডিংটা হবে বেসড অন কিওয়ার্ড, মানে একটা পার্টিকুলার কিওয়ার্ড। ধরেন দিনাজপুরে আপনার বাড়ি, আপনি লিচু বিক্রি করেন অনলাইনে। তো কাস্টমার যখন দিনাজপুরের লিচু লিখে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটটা আসবে। সেখান থেকে কাস্টমার আপনাকে অর্ডার দিতে পারে যে ভাই, আমি উত্তরা থেকে বলতেছি, আমার জন্য আপনি এতগুলো লিচু পাঠান। সো এখন এরকম বিজনেস হয়তো আরো 100 জন করতেছে। সো আপনি চাচ্ছেন যে না, কাস্টমার যখন দিনাজপুরের লিচু লিখে সার্চ করবে, তখন যেন আমার ওয়েবসাইটটা আসে। ওকে, তাহলে আপনি কম্পিট করতেছেন কিন্তু এই সার্চ টার্মের উপরে, দিনাজপুরের লিচু এইটা যখন সার্চ করবে, তখন যেন আমার ওয়েবসাইটটা শো করে। কিন্তু আরও কিছু রিলেটেড কিওয়ার্ডস আছে, আপনি বুঝবেন যে এই কিওয়ার্ডসগুলো কিন্তু আপনার বিজনেসের সাথে রিলেটেড না। যেমন কেউ সার্চ করলো লিচু বাগান, আর আরও রিলেটেড কিছু সার্চ আপনি গুগলে গেলেই দেখবেন, সেখানে লেখা আছে ধরেন লিচু চাষ পদ্ধতি। তখন আপনি বুঝবেন যে সে কিন্তু লিচুর কাস্টমার না, সে হয়তো এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসর, বা সে হয়তো লিচু চাষ পদ্ধতি নিয়ে একটা বই লিখবে, তার জন্য সে সার্চ করতেছে, তার সেই ইনফরমেশন দরকার, বা সে লিচু চাষি। সো সে কিন্তু কাস্টমার না, তার সামনে আপনার অ্যাড দিয়ে কোনো লাভ নাই। তখন আমরা যেটা করি, সেটার সামনে একটা নেগেটিভ, মানে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখি, এটাকে বলে নেগেটিভ কিওয়ার্ড। মানে কেউ যখন লিচু চাষ পদ্ধতি লিখে সার্চ করবে, তখন যেন তাকে আমার বিজ্ঞাপনটা দেখানো না হয়, কারণ সে আমার কাস্টমার না, তার সামনে আমার বিজ্ঞাপন দেখায় কোনো লাভ নাই। সে লিচু লিখছে যদিও, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন। সো আমি হচ্ছে লিচু বিক্রি করি। এসইএম এর অপশনটা হবে কিওয়ার্ড বেসড, যে কাস্টমার কি লিখে সার্চ করে। এখন কাস্টমার কি কি লিখে সার্চ করে, সেসব কিন্তু আপনি গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে পাবেন। আমরা যখন অ্যাড নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব কিভাবে অ্যাড সেট করতে হয়। দেন আদার ওয়েবসাইটসকে আলাদা ক্যাটাগরি কেন? আদার ওয়েবসাইটে বিজ্ঞাপন কিন্তু আপনি গুগলের যে অ্যাড প্ল্যাটফর্ম, সেখান থেকেই দিতে পারবেন, বাট স্টিল এটা আলাদা ক্যাটাগরি কেন? ডিসপ্লে অ্যাড অ্যাপিয়ার্স এভরিওয়্যার অনলাইন অ্যান্ড কাম ইন মেনি ফরম্যাটস লাইক টেক্সট, ইমেজেস, ভিডিও অ্যান্ড অ্যাড ইউ ক্যান ক্লিক অন অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ। মানে বিভিন্ন ওয়েবসাইটে আপনি যে বিজ্ঞাপনগুলো দেখেন, সেই বিজ্ঞাপনের অনেকগুলো ফরম্যাট আছে। সেটা টেক্সট অ্যাড হতে পারে, সেটা অনেক সময় একটা ব্যানার অ্যাড, একটা ছবি দেওয়া আছে, একটা ভিডিও অ্যাড হতে পারে। আপনি একটা ওয়েবসাইটে গেলেন, দেখবেন যে সাইড দিয়ে একটা ভিডিও চলতেছে, সেটা অ্যাড। তারপরে হচ্ছে কিছু আছে স্ট্যাটিক, আপনার একদম বিলবোর্ডের মতো, সেটার মধ্যে ক্লিক করা যায় না। সেটার অবশ্যই খরচ কম, কারণ ওই ওয়েবসাইট ওনার চাচ্ছে না যে কাস্টমার ক্লিক করে আমার ওয়েবসাইট থেকে সে লিভ করুক। সে আমার ওয়েবসাইটে থাকবে, আমার কন্টেন্টই সে পড়তেছে, বাট সাইড দিয়ে আপনার বিজ্ঞাপনটা আছে। সো সেটার জন্য আপনাকে পয়সা কম দিতে হবে। কিন্তু সেটার মধ্যে যদি আপনি লিঙ্ক অ্যাড করেন, তখন ওই ওয়েবসাইট ওনার হয়তো আপনাকে একটু বাড়তি চার্জ করবে, কারণ সে লিঙ্কে ক্লিক করে সে কিন্তু আমার ওয়েবসাইট লিভ করতেছে, আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে সেজন্য। সো এরকম বিভিন্ন রকমের অল্টারনেটিভ আছে, এবং এই অন্যান্য ওয়েবসাইটে অ্যাড আপনি গুগলের অ্যাড প্ল্যাটফর্ম থেকে দিতে পারবেন, হুইচ ইজ গুগল অ্যাডওয়ার্ড। এই গুগল অ্যাডওয়ার্ড কিন্তু এখন আর নাই, তারা রিসেন্টলি নাম চেঞ্জ করছে, সেটার নাম হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডওয়ার্ড মানে গুগল অ্যাডস, এটার নতুন নাম আর কি। সো আপনি গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করলেও গুগল অ্যাডই আসবে। এখন এই একটা প্ল্যাটফর্মে, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনি সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজেও বিজ্ঞাপন দিতে পারবেন, আপনি অন্যান্য ওয়েবসাইটেও বিজ্ঞাপন দিতে পারবেন। তবে অন্যান্য সব ওয়েবসাইট গুগলের পার্টনার না, সেগুলো দিতে পারবেন না। যে ওয়েবসাইটগুলো গুগলের পার্টনার, মানে যেগুলো গুগলের অ্যাডসেন্স প্রোগ্রামের মাধ্যমে গুগলের সাথে পার্টনারশিপে আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন গুগল অ্যাডস থেকে। আপনি ইউটিউবে বিজ্ঞাপন দিতে পারবেন, মানে ইউটিউবে যদি স্কিপেবল, নন স্কিপেবল ভিডিও ডিসকভারি অ্যাড সেট করতে চান, সেগুলো গুগল অ্যাডস থেকেই দিতে পারবেন। দেন আপনি অ্যাপ প্রমোশন বা এরকম, যেগুলো গুগলের অ্যান্ড্রয়েড কিন্তু গুগলের, সো প্লে স্টোর গুগলের। এখন এই প্লে স্টোরে যেসব অ্যাপ আছে, সেই অ্যাপে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, সেটাও আপনি গুগল অ্যাডস থেকে দিতে পারবেন। বাট কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো গুগলের পার্টনার না, কারণ একটা ওয়েবসাইটকে গুগলের পার্টনার হতে হবে এমন তো কোনো শর্ত নাই।
যেমন অনেক প্রিমিয়াম ওয়েবসাইট, বিশেষ করে ফর এক্সাম্পল বিবিসি, সিএনএন, প্রথম আলো .com, এরা কিন্তু গুগলের অ্যাডসেন্স বিজনেস করে না, এরা গুগলের পার্টনার না। সো এসব ওয়েবসাইটে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, এগুলো কিন্তু প্রিমিয়াম অ্যাড স্পট। এগুলোতে সচরাচর ব্র্যান্ড সবসময় চায় যে না, আমাকে এমন একটা জায়গায় বিজ্ঞাপন দিতে হবে যাতে আমার ব্র্যান্ডের ইমেজ বাড়ে। কোকা-কোলা কিন্তু যেখানে সেখানে বিজ্ঞাপন দিবে না। কোকা-কোলা বিজ্ঞাপন দিবে টাইমস স্কোয়ারে, কোকা-কোলা বিজ্ঞাপন দিবে কিন্তু নিউ ইয়র্ক টাইমসে, কোকা-কোলা আপনার বিজ্ঞাপন দিবে সফিস্টিকেটেড প্লেসে বিজ্ঞাপন দিবে, কারণ তাতে তার ব্র্যান্ড ইমেজ বাড়বে। নাইকি সব জায়গায় বিজ্ঞাপন দিবে না। দৈনিক পূর্বকোণ সেখানে ফ্রি অফার করলেও কিন্তু নাইকি বিজ্ঞাপন দিবে না, কারণ এতে নাইকির ব্র্যান্ডের সুনাম নষ্ট হবে। এখন এরকম প্রিমিয়াম অ্যাড স্পট যেগুলো, সেখানে বড় বড় ব্র্যান্ড কম্পিট করে। সো সেসব ওয়েবসাইটে যদি বিজ্ঞাপন দিতে যান, সেটা আপনি গুগল অ্যাডস থেকে দিতে পারবেন না। সেটার জন্য প্রোগ্রামেটিক অ্যাড প্ল্যাটফর্ম আছে। সো প্রোগ্রামেটিক অ্যাড প্ল্যাটফর্ম আবার গুগলেরও আছে। সেগুলোকে, যেমন গুগলের প্রোগ্রামেটিক অ্যাড প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডাবল ক্লিক, মানে রিয়েল টাইম বিডিংয়ের মাধ্যমে সেই অ্যাড স্পেসগুলো ডিস্ট্রিবিউট করা হয়। বাট সেগুলো অনেক এক্সপেন্সিভ এবং সেগুলো সচরাচর বড় বড় ব্র্যান্ড সেসব জায়গায় বিজ্ঞাপন দেয়। আর সো এনিওয়ে, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যামাজনের আছে, অ্যামাজন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, তারপরে ট্রিপল লিফট আছে, এরপরে হচ্ছে আপনার অ্যাপ নেক্সাস, এগুলো হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাড প্ল্যাটফর্ম। মাইক্রোসফটের আছে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং। তো এগুলো নিয়ে আমরা হয়তো পরে আলাদাভাবে কথা বলবো। এগুলো হচ্ছে যারা বিভিন্ন বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করেন, বা ওই যে বললাম ডিজিটাল মার্কেটিং কোনো টিমে কাজ করেন, কোনো বড়, যেমন গ্রামীণ ফোনের হয়তো ডিজিটাল মার্কেটিং টিমে কাজ করেন আপনি, সেক্ষেত্রে আপনার এইসব জিনিসগুলো জানা লাগবে। বাট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য আপনার গুগল অ্যাডস মোর দ্যান এনাফ। আপনি গুগলের পার্টনার ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন দিতে পারবেন এবং সেটাই আপনার জন্য যথেষ্ট, যদি আপনি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার হন। ওকে, সোশ্যাল মিডিয়া সাইটস লাইক ফেসবুক অর টুইটার আর অ্যানাদার অপশন ফর বুস্টিং অ্যাওয়ারনেস of your business, and they are especially useful for building relationships with customers. এখন সোশ্যাল মিডিয়ার ইউজটা বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করার একটা ওয়ে। কারণ সোশ্যাল মিডিয়ায় আপনার পার্সোনাল রিলেশন যেমন তৈরি হয়, দেখেন আমার পেজে অনেক ফলোয়ার আছে, তাদের সাথে, এই যে আপনাদের সাথে আমার এমন একটা রিলেশন তৈরি হয়েছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আপনাদের সাথে তো আমার সরাসরি কখনো দেখা হয় নাই, কিন্তু এই যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন, আপনারা আমার ভিডিও শেয়ার করতেছেন, লাইক করতেছেন, ইন্টারঅ্যাক্ট করতেছেন, এতে কিন্তু একটা ইন্টিমেসি তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে অনেক পরিচিত, কিন্তু বাস্তবে হয়তো আমাদের দেখা হয় নাই কোনোদিন, কিন্তু বা আপনারও আমাকে খুব কাছের মনে হচ্ছে, কারণ আপনি বুঝতেছেন যে এই লোকটা হচ্ছে একটা রিয়েল পার্সন। কারণ এই যে সে তার বাসায় বসে কথা বলতেছে, কিছুক্ষণ পর তার বাচ্চারা কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, হই হল্লা করতেছে, তার মানে হি ইজ এ রিয়েল পার্সন। এবং আপনি সোশ্যাল মিডিয়ায় আমার অন্য জিনিসগুলো দেখতেছেন যে না, আমার একটা ফ্যামিলি আছে, বা আমি কি করতেছে না করতেছে, সেসব দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে না, হি ইজ এ রিয়েল পার্সন। কিন্তু একটা ওয়েবসাইট যখন হয়, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে এর পিছনে আসলে কারা আছে, কারণ সেটা অনেক বেশি ফর্মাল, অনেক বেশি প্রফেশনাল। সো সোশ্যাল মিডিয়ায় যেটা হয় যে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করা, মানে অনেকটা ফ্রেন্ডশিপ তৈরি করার মতো একটা জায়গা। সো এখন সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ আছে, এবং এক এক জায়গায় আমাদের ক্যারেক্টার, আমাদের বিহেভিয়ার এক এক রকম। এখন আপনি একই মানুষ, আপনি বলবেন যে কেন একই মানুষেরই তো, সে ফেসবুক ব্যবহার করতেছে, সেই তো আবার লিঙ্কডইন ব্যবহার করতেছে, কিন্তু দুই জায়গায় মানুষটার বিহেভিয়ার দুই রকম। সো দুই জায়গায় তাকে আপনার অ্যাড্রেস করতে হবে দুই রকম করে। যেমন আমারই একটা ফ্রেন্ড, তাকে হয়তো আমি ঘরে তুই তোকারি করে বলতেছি, কিন্তু কোনো একটা অফিসে আমি হয়তো তাকে আপনি করে বলতেছি, তাই না? আপনি হয়তো আপনার অফিসে হয়তো আপনি আপনার ফ্রেন্ডকে স্যার বলতেছেন, বা সেও আপনাকে স্যার বলতেছে, সে আপনি করে অ্যাড্রেস করতেছে, কিন্তু হয়তো আপনারা বাল্য বন্ধু, ইনফর্মালি হয়তো একজন আরেকজনকে তুই তোকারি করে বলতেছেন, কিন্তু প্লেস টু প্লেস আপনার আচরণটা ভ্যারি করে। আপনি যখন কোনো একটা পার্টিতে যাবেন, তখন আপনার পোশাক একরকম হবে, যখন ঘরে থাকবেন পোশাক আরেক রকম হবে। আপনি যখন আপনার গ্রামে যাবেন, তখন আপনি এক সুরে কথা বলবেন। আপনি যখন কোনো একটা বক্তৃতা দিবেন কোথাও, তখন আপনি আরেক ভাষায় কথা বলবেন। এরকম অনলাইন প্ল্যাটফর্মে আমাদের বিহেভিয়ার কিন্তু ভ্যারি করে। সো আপনার সাথে ওই প্ল্যাটফর্মে কাস্টমারের সাথে সেই অনুযায়ী কিন্তু বিহেভ করতে হবে, তা নাহলে আপনি কমিউনিকেট করতে পারবেন না। ফর এক্সাম্পল, ফেসবুক হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, FNF, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্যাদারিং, একটা সোশ্যাল আড্ডা, প্রিটি মাচ ইনফর্মাল। দেন আপনি যদি লিঙ্কডইনে যান, সেটা হচ্ছে একদম অফিস। লিঙ্কডইনে আপনি যখন একটা স্ট্যাটাস দিবেন, সেটা এমনভাবে দিবেন যেন আপনি একটা জব ইন্টারভিউতে আসেন। সেখানে আপনি যে সুরে কথা বলবেন, যেভাবে কথা বলবেন, সেভাবেই কিন্তু আপনার লিঙ্কডইনের স্ট্যাটাস বা লিঙ্কডইনের প্রোফাইল আপনার সেরকম হতে হবে, চাকরির বায়োডাটার মতো। ইনস্টাগ্রামটা অনেক ইনফর্মাল, কিছুটা ইনফর্মাল আর কি, অনেকটা লাইফস্টাইল শেয়ারিং প্ল্যাটফর্ম। সো সেটা হচ্ছে মানুষ ইন্সপাইরেশনের জন্য সেখানে যায়,
যে নতুন কি পোশাক আসছে, আপনি একটা নতুন পোশাক কিনলেন, সেটা পরে একটা ছবি আপলোড করলেন, মানুষ তখন বুঝলো যে ও আচ্ছা এই পোশাকের এখন ফ্যাশন চলতেছে, তা আমারও একটা কিনতে হবে। সো সেই সব জিনিসগুলো, নতুন একটা জায়গায় ঘুরতে গেলেন, সেটার কিছু ভালো ভালো ছবি তুলে আপনি ইনস্টাগ্রামে আপলোড করলেন, এবং এগুলো হচ্ছে মোটামুটি ইয়াংদের জন্য একটা প্ল্যাটফর্ম। সো এখানে মুরব্বি একটু কম আর কি, এখানে আপনি একটু ইনফর্মাল চাইলে হতে পারেন। আবার টিকটক হইতেছে মানে পুরাই হচ্ছে যে, তো বুঝতেছেন যে এখানে আপনি যেমন খুশি তেমন সাজো, এরকম একটা ব্যাপার। এখন খেয়াল রাখতে হবে, ওই যে বললাম টিকটকে আপনি যা করবেন তা কিন্তু আবার লিঙ্কডইনে ভুলেও করা যাবে না। যে রসিকতা আপনি আপনার শালীর সাথে করতে পারবেন, সে রসিকতা কিন্তু শাশুড়ির সাথে করা যায় না, এটুকু বুঝতে হবে। সো এক একটা প্ল্যাটফর্মে আমাদের বিহেভিয়ার, আমাদের প্রেজেন্স এক এক রকম হতে হবে। সো যেমন টুইটার মানুষ ব্যবহার করে কিন্তু ব্রেকিং নিউজের জন্য। যেমন ডোনাল্ড ট্রাম্প কি বলল, আপনি সিএনএনে জানার আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে জেনে যাবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প এটা সিএনএনকে বলার আগে নিজেই টুইট করছে। সো আমি যদি টুইটারে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফলো করি, তো সিএনএনের আগেই আমি খবর পাচ্ছি। এ কারণে টুইটার মানুষ ব্যবহার করে ব্রেকিং নিউজের জন্য। টুইটারের একটা লিমিট আছে, একটা স্ট্যাটাস লেখার জন্য আপনার 160 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। তার মানে কি, টুইটার হচ্ছে অনেকটা নিউজ হেডলাইন। এখন আপনি টুইটারে যখন আপনার বিজনেস প্রমোট করবেন, একটা টুইটার পেজ যখন বানাবেন, সেখানে ফেসবুকের মতো স্ট্যাটাস দেওয়া যাবে না। সেখানে আপনার বিজনেসের পোস্ট সেটাও দিতে হবে ব্রেকিং নিউজের মতো করে, কারণ সেখানে মানুষ ব্রেকিং নিউজ মাইন্ডসেটে থাকে। যেমন ব্রেকিং নিউজ মানে কি, সুখবর, মানে আপনার এই যে রেস্টুরেন্টে আজকে বিরিয়ানির সাথে হচ্ছে ডেজার্ট বা ফিরনি ফ্রি, তাহলে এটা একটা নিউজ, আপনি এমনভাবে দিবেন বিরাট সুখবর, মানে এটা ব্রেকিং নিউজ। মানে টুইটারে যখন আপনি আপনার বিজনেস প্রমোট করবেন, তখন সব কিছু ব্রেকিং নিউজের মতো করে দিবেন, যে বিরাট খবর, ডিসকাউন্ট। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যখন আপনি নিজের বিজনেসকে প্রমোট করবেন, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্যারেক্টার অনুযায়ী করতে হবে। পিন্টারেস্ট আবার আরেক জিনিস। সো সেগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে আরও আলোচনা করব। ইমেল মার্কেটিং সম্পর্কে আমি এভাবে বলবো যে ইমেল মার্কেটিং হচ্ছে জাস্ট লাইক ক্রুজ মিসাইল। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট এফেক্টিভ ওয়েপন ইন ইউর ডিজিটাল মার্কেটিং আর্সেনাল। বাট অ্যাট দ্য সেম টাইম ইমেল একদম ক্রুজ মিসাইলের মতো সেন্সিটিভ। এটার সাথে রিলেটেড অনেক আইন কানুন জড়িত, আপনার অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এটার সামান্যতম মিসইউজ হলে কিন্তু আপনার ব্র্যান্ড ডেস্ট্রয়েড হয়ে যাবে। আমরা অনেকে ইমেল মার্কেটিং বলতে মনে করি যে ভাই আমি যে আমার গুগল অ্যাকাউন্ট থেকে বা জিমেল অ্যাকাউন্ট থেকে আরেকজনকে মেল পাঠাচ্ছি, দিস ইজ নট ইমেল মার্কেটিং। এটা আপনি ব্যক্তিগত পারপাসে জিমেল থেকে একজনকে ইমেল পাঠাতে পারবেন, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপনি যখন আপনার কোম্পানির বা বিজনেস মেইল পাঠাবেন, তখন কিন্তু সেটা জিমেল থেকে পাঠানো যাবে না। জিমেল আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। ফার্স্ট অফ অল আপনাকে ইমেল মার্কেটিং সেবাদাতা কোম্পানি বা ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার যারা, তাদের সাপোর্ট নিতে হবে, তাদের হেল্প নিতে হবে। এখন ইমেল মার্কেটিং যে কারণে এত কঠিন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেমন টেলিমার্কেটিং। এই যে প্রতিদিন আপনাদের কাছে বিভিন্ন কোম্পানি থেকে কল আসে, অ্যান্ড কল আসার পরে তারা এই ক্রেডিট কার্ড অফার করে, এই অফার করে, এগুলো কিন্তু খুবই বিরক্তিকর। এবং এগুলোর কারণে মানুষ এখন রীতিমতো ফোন ব্যবহার করা বন্ধ করে রাখছে। যেমন আমার ফোনেই এত বিরক্তিকর হয় যে আমি একদম অফ করে রাখছি, যে যেই নাম্বারগুলো আমার এখানে সেভ করা আছে, তাছাড়া কোনো আনসিন নাম্বার থেকে আমার ফোনে কল ঢুকবে না। কারণ হচ্ছে এই প্রতিদিন বিভিন্ন জন কল করতেছে, কল করে হ্যাঁ আপনার কারের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, আপনার এই আপনার ওই, আপনাকে স্কলারশিপ অফার করতেছে। মানে এগুলোর যন্ত্রণায় মানুষের পক্ষে ফোন ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে। যে কারণে আমি যে ক্যারিয়ারের ফোন ব্যবহার করতেছি, যেমন ধরেন আপনি গ্রামীণ ফোনের যদি ব্যবহার করেন, সো গ্রামীণ ফোনের কিন্তু এখন ফিল্ট্রেশন সিস্টেম আছে। তারাই এরকম কিছু ফোন নাম্বার এগুলো ব্ল্যাক লিস্টেড করে রাখছে। এসব নাম্বার থেকে যখন কেউ আপনাকে কল করে, তখন গ্রামীণ ফোনই সেগুলো ব্লক করে ফেলে। আমি এখানে ব্যবহার করতেছি AT&Tর ফোন। সো AT&Tর এরকম ফিল্ট্রেশন সিস্টেম আছে, কোনো স্প্যামিং বা এরকম কোনো সাসপিসিয়াস নাম্বার থেকে যখন কল করা হয়, তখন সেগুলো AT&T ব্লক করে ফেলে। এরপরে আইফোন যে আমরা ব্যবহার করি বা স্যামসাং ব্যবহার করি, আমাদের ফোনেরও কিন্তু ফিল্ট্রেশন সিস্টেম আছে। ফোন কিছু কিছু নাম্বার আছে ব্লক করতে পারে, যেগুলো তারা বুঝে যেগুলো স্প্যাম। ইমেলের বেলায়ও তাই, আপনাকে টার্গেট করে এত ইমেল করা হয়, এগুলো হচ্ছে জিমেল ব্লক করে ফেলে, কারণ জিমেল এই ইমেলগুলোকে ব্ল্যাকলিস্টেড করে রাখছে। সো কোনো কারণে আপনার কোম্পানি যদি এরকম ব্ল্যাকলিস্টেড হয়ে যায় একবার, আপনি কিন্তু আর কাউকে ইমেল পাঠাতে পারবেন না। আপনার ওই কোম্পানির নাম ইমেলে থাকার সাথে সাথেই গুগল সেটা ব্লক করে ফেলবে। সো বি ভেরি কেয়ারফুল ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। ইমেল মার্কেটিং আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আমাদের দেশে ইমেল মার্কেটিংয়ের নামে যেটা হচ্ছে, সেটার বেশিরভাগই হচ্ছে স্প্যামিং। ইমেল মার্কেটিং কত ক্রিটিক্যাল সেটার আপনাকে কয়েকটা ধারণা দিই আমি। সো প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা ভালো রিলায়েবল ইমেল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। যেমন ধরেন Aweber
বা গেট রেসপন্স, এগুলো হচ্ছে সচরাচর অ্যাফিলিয়েট মার্কেটাররা এগুলো ব্যবহার করে। বাট এগুলোর মধ্যে যেটার প্রাইস তত বেশি সেটার কোয়ালিটি তত ভালো।